দেশের সংস্কার ডাকা হলো না, সংস্কার করবেন দেশের, কিন্তু ডাকছেন বেছে বেছে। তার মানে এটা চাপিয়ে দেওয়া সংস্কার হবে। সেখানে জাতীয় পার্টি হ্যাঁ না ভোটে যাবে কিনা, এটা আমরা চিন্তার ব্যাপার আছে। আমাদেরকে ভোটে যেতে দিবে কিনা সেটাও চিন্তার বিষয় আছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া, আমাদের পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমি শুরুতেই জানিয়ে নিই, আমাদের নিয়মিত সমসাময়িক বিষয় নিয়ে আলাপচারিতার অনুষ্ঠানে আজকে যোগ দিচ্ছেন আমাদের সাথে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, স্পষ্টবাদী মানুষ, এবং এই সময়ে রাজনীতি যখন একটা ক্রিটিক্যাল অবস্থা এবং দেশ যখন একটা খুব টার্নিং পয়েন্টে, তখন জাতীয় পার্টির দিকে অনেকের একটা আগ্রহ আছে এবং শামীম হায়দার পাটোয়ারী সেই সময় দলের একটা বড় দায়িত্ব নিয়েছেন। আমরা পাটোয়ারী ভাই, আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। তবে আমি সরাসরি আলাপে যেতে চাই। অনেক ঘটনা ইতিমধ্যে, গতকালকে একটা ঘটনা ঘটেছে, আপনি দেখেছেন যে আপনার ব্যাকগ্রাউন্ড সবই আপনার জানা। তারপর আমি ছোট্ট করে বলি যে গণভোটের কথা উঠেছে, ওই যে ঐক্যমত্য কমিশন, যেখানে আপনাদেরকে বলাই যায় যে আপনাদেরকে বাইরে রাখা হয়েছে সংস্কার প্রক্রিয়া এইসব থেকে। সেখানে তাদের নিয়ে নানান কিছু চলার পরে অনেক কিছু হয়েছে। সংস্কার কি হচ্ছে না হচ্ছে দেশবাসী তারা বিবেচনা করবে, বা আদতে সামনে জুলাই সনদ কি হবে না হবে। এই গণভোটের বিষয়টা যেটা আসলো, সেটা আপনার ব্যক্তিগত অ্যানালাইসিস এবং আপনার দলের সবশেষ অবস্থান, যেহেতু জাতীয় পার্টি আগামী ইলেকশন মুখী, আর জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী দল বলা হচ্ছে, জাতীয় নির্বাচনের সাথে জামাত বলছে জাতীয় নির্বাচনের আগে। আপনাদের পর্যালোচনা, আপনার দলের এবং আপনার পর্যালোচনা একটু আমাদের দর্শকদের জন্য জানাতেন, শামীম হায়দার পাটোয়ারী। দেখুন, আমাদের দেশে গণভোট হয়েছে, হেলা ভোট হয়েছে, জিয়াউর রহমানের সময় হয়েছে বা অন্য সময় হয়েছে, কিন্তু তখন আসলে প্র্যাকটিক্যালি যখন মার্শাল ল ডিক্লেয়ার হতো, স্টেট অফ ইমার্জেন্সি ডিক্লেয়ার হতো, তখন কনস্টিটিউশন সাসপেন্ড করে দেওয়া হতো। তখন কনস্টিটিউশন সাসপেন্ড করে হেরা ভোট করা হতো। অথবা আমাদের 90 সালের পরে যখন 91 সালে সরকার বিএনপি গঠন করলো, তখন একটা হেনা ভোট হয়েছিল যে আমরা কি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় থাকবো, নাকি প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা বা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আসবো। অর্থাৎ আমরা ওয়াশিংটন মডেলে আসবো, নাকি আমরা ওয়েস্টমিনিস্টার মডেলে আসবো। তো তখন সে হ্যাঁ না ভোটে জাতীয় পার্টি বলেছিল যে আমরা প্রেসিডেন্সিয়াল মোডেই থাকবো অ্যাজ ইট ওয়াজ বিফোর। আর আওয়ামী লীগ আর বিএনপি বলেছিল যে না, তারা সংসদীয় গণতন্ত্র চায়। তখন সংসদীয় গণতন্ত্রের আবির্ভাব হলো হ্যাঁ না ভোটের মাধ্যমে। সেটা কিন্তু হয়েছিল পার্লামেন্টারি ভোটের পরে। আরেকটি বিষয় আছে, তখন সংবিধান অ্যামেন্ডমেন্টের জন্য রেফারেন্ডামের প্রভিশন ছিল, যে 4টি ধারা অথবা বেসিক স্ট্রাকচারে যদি সংবিধানে কোনো পরিবর্তন করা হয় তাহলে গণভোট লাগবে, পার্লামেন্টে শুধু মেজরিটি দিয়ে হবে না। এই 15 অ্যামেন্ডমেন্টে এসে আমাদের দেশে যে অ্যামেন্ডমেন্ট গুলো হয়েছে, তার মধ্যে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে যে গণভোটের বিষয়টা, রেফারেন্ডামের বিষয়টা সংবিধান থেকে আউট করে দেওয়া হয়েছে। সংবিধানে এখন গণভোট শব্দটি নাই, এবং সংবিধান এই মুহূর্তে সাসপেন্ডেড না। তাহলে সংবিধান সাসপেন্ড না করে সংবিধানের বাইরে গিয়ে আপনি সংবিধান সংশোধন করতে পারবেন না। সংবিধান যতক্ষণ আছে তখন সংবিধানের আলোকেই সংবিধানকে সংশোধন করতে হবে, অ্যামেন্ডমেন্ট করতে হবে। অর্থাৎ সেখানে ভোট হবে, সরকার আসবে, সরকার একটা হ্যানা ভোট, সরকার আসার পরে একটা অ্যামেন্ডমেন্ট করবে, সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংসদে বা পার্লামেন্টে বা সংবিধানে হ্যানা ভোট সন্নিবেশিত হবে। সন্নিবেশিত হওয়ার পর রেফারেন্ডাম হতে পারে। আর একটা হতে পারে, যেহেতু ইতিমধ্যে মহামান্য হাইকোর্ট একটা 13 অ্যামেন্ডমেন্টকে বাতিল করে দিয়েছেন, 13 থেকে 15 অ্যামেন্ডমেন্টকে বাতিল করে দিয়েছেন, বাতিল করে দেওয়ার কারণেও ওই অ্যামেন্ডমেন্টটা রিভাইভ হতে পারে, হ্যানা ভোট রিভাইভ হতে পারে। যদি সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে হ্যানা ভোট রিভাইভ হয়, রেফারেন্ডাম সংবিধান রিভাইভ হয়, তাহলে এটা ল। কিন্তু একটাও যদি না হয়, তাহলে শুধুমাত্র দাবির ভিত্তিতে রেফারেন্ডাম করা হলে সেই রেফারেন্ডামটা লিগাল হবে না, সেটা কনস্টিটিউশনাল হবে না এবং প্রশ্নবিদ্ধ হবে। বিএনপি যে কথাগুলো বলছিল, জি, সেটা আসলে সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ। জি জি বলুন। আপনি এখন পর্যন্ত এখন যে অবস্থা আছে সেই অবস্থায় যদি গণভোট হয় তাহলে সেটা বৈধ হবে না, তাই বলছেন আপনি? আমি ভুল না বুঝে থাকি। অবশ্যই সংবিধান সম্মত হবে না। বর্তমান অ্যাডভাইজারি অন্তর্বর্তী সরকার সংবিধানে হাতে রেখে সংবিধান সমুন্নত রাখার জন্য শপথ নিয়েছে। সো সংবিধানের বাইরে যাওয়ার ক্ষমতা, হ্যাঁ, তারপরেও ডেরিকশন হয়েছে, এক্সেপশন হয়েছে।
সংবিধানে তো অন্তর্বর্তী সরকার নাই, কিন্তু অন্তর্বর্তী সরকারটা আছে, সরকার ফাংশন করছে। কারণ তখন স্টেট অফ এমার্জেন্সি বা ডক্ট্রিন অফ নেসেসিটি ছিল। একটা সরকার পালিয়ে গেছে, তো আরেকটা সরকার সেই মুহূর্তে প্রয়োজন। কিন্তু 1.5 বছর পরে, 2 বছর পরে সংবিধানের ব্যত্যয় ঘটনা কি স্টেট অফ এমার্জেন্সি বা স্টেট অফ নেসেসিটি? ডক্ট্রিন অফ নেসেসিটি কিন্তু তখন অ্যাপ্লিকেবল হয়েছিল, এখন কিন্তু হবে না। যখন দেশ নির্বাচনের দিকে যাচ্ছে, নিয়মতান্ত্রিক দিকে যাচ্ছে, গঠনতান্ত্রিক দিকে যাচ্ছে, তখন সেখানে আমি মনে করি নেসেসিটির কোনো ডক্ট্রিনটা অ্যাপ্লিকেবল হবে না। এটা এক ধরনের সংবিধানকে ব্যত্যয় ঘটানোর উচ্চাকাঙ্ক্ষা বা আকাঙ্ক্ষা, যেটা কোনো যৌক্তিক কারণ আমি অন্তত দেখি না। সংবিধানের মধ্যে থেকে এই সমস্ত সমাধানগুলো সম্ভব। দর্শক আমাদের সঙ্গে আছেন জাতীয় পার্টির মহাসচিব শাহেদ পাটোয়ারি। পাটোয়ারি, আমি যদি জানতে চাই যে এখন এই বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশন যদি গণভোটের আয়োজন করা হয়, জাতীয় পার্টির অবস্থান কি হবে, এবং জাতীয় নির্বাচন ডক্টর ইউনূসের অধীনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কি করবে না, এই ধরনের কোন চিন্তা ভাবনা আপনারা করেছেন কিনা? 90 সালে যখন এরশাদ স্যার পদত্যাগ করলেন, তিনি একটাই শর্ত দিয়েছিলেন যে আমাকে ফ্রি ফায়ার ভোট করতে দেওয়া হবে। তাকে পরে অ্যারেস্ট করা হলো, তার দলের সব মন্ত্রীকে অ্যারেস্ট করা হলো। তখন জাতীয় পার্টি ভোটে যাবে কি যাবে না এই নিয়ে পার্টির মধ্যে ডিবেট ছিল। তখন সেই সময় এরশাদ স্যার, মিজান চৌধুরী তারা সিদ্ধান্ত নেয় যে দল বাঁচাতে ভোটে যেতে হবে, এবং দ্যাট ওয়াজ দ্য ওয়াইজেস্ট ডিসিশন জাতীয় পার্টি হ্যাজ এভার টেকেন। 35টা আসনে জয়লাভ করেছে, 70টা আসনে অল্প ভোটে হেরে গেছে। এরশাদ নিজে 5টি আসনে জয়লাভ করেছে জেলে থেকে, এবং প্রতিটি আসনে ব্যবধান ছিল লক্ষাধিকের বেশি। এরশাদ পেত 1,05,000, সেকেন্ড যিনি তিনি পেত 5,000 ভোট। এই ছিল এরশাদের জনপ্রিয়তা। সেটা একটা 91 ভোটে প্রমাণিত হয়ে গেল। কারণ 88 বা 86 ভোট নিয়ে অনেকে বলতে পারে এটা সরকারি দল প্রভাবিত ভোট ছিল, 91 তো আর জাতীয় পার্টি প্রভাবিত ছিল না, বরং জাতীয় পার্টি সেখানে ব্যাকফুটে ছিল। লেভেল প্লেইং ফিল্ড জাতীয় পার্টির পক্ষে ছিল না, সবাই জেলে ছিল, সবাই পালিয়েছিল। তো সেই হিসাব থেকে জাতীয় পার্টি ভোট করেছে। 15ই ফেব্রুয়ারি ভোটটি করেনি। এছাড়া জাতীয় পার্টি 14 সালে ভোটটা বয়কট করেছিল, কিন্তু পুরোপুরি বয়কট করতে পারেনি। তো জাতীয় পার্টির ইতিহাসে প্রায় 9টি ভোট জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে, এমনটি রেকর্ড আছে। তো সামনের ভোটে হেলা ভোট যদি হয়, সেখানে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিনা এটা পার্টি ফোরামের সিদ্ধান্ত হবে। আমরা অংশগ্রহণ করবো, তবে আমরা তো ঐক্যমত কমিশনে আসলে আমাদেরকে ডাকা হয়নি, আমাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। জাতীয় পার্টি সরকারি দলে ছিল, জাতীয় পার্টি বিরোধী দলে ছিল। জাতীয় পার্টি প্রায় 40 বছর রাজনীতি করেছে, 9টা সংসদীয় ইলেকশনে অংশগ্রহণ করেছে। জাতীয় পার্টি কোনো ভোটের সময় গজিয়ে ওঠা দল না, 365 দিন রাজনীতি করা 40 বছরের পুরনো দল। সেই দলটাকে পাটোয়ারি, আমি আরেকটা ডিফারেন্ট প্রসঙ্গে যাই। সরকারি ইস্যুতে খুব আলোচিত ইস্যু গত 2 দিন ধরে, আপনি জানেন যে এই সরকারের সময় এনসিপি যে দলটি, তরুণ ছাত্রদের দল, এটা নিয়ে বহু কিছু বহু দল গড়িয়েছে। কেউ কেউ কিংস পার্টি বলেন, কেউ কেউ বলেন ডক্টর ইউনূস সাহেব চেয়েছেন ছাত্রদের দিকে সমবেদনা দেখিয়ে যে এদের দলটি হোক। এটার প্রধান নাহিদ ইসলাম একটা হাটে হাড়ি ভেঙেছেন। তিনি বলছেন যে উপদেষ্টারা অলরেডি পাত্তারি গোছাচ্ছে। আমরা যদি সহজ বাংলায় বুঝে থাকি, মানে অনেকটা পালানোর মতো বলা যায়, ওনারা এক্সিট খুঁজছেন এবং তারা আখের গুছিয়ে নিচ্ছেন। হঠাৎ করে এই কথা, দেশের জন্য এটা কেমন সংকেত? এবং সরকারকে তো আরো 5 মাস থাকতে হবে যদি এরকম হয়। এই বিষয়টি আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনার পর্যালোচনা জানতে চাই। নাহিদ সাহেব একটা মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, একটাই করেছেন। তিনি মন্ত্রী থাকা অবস্থায় মন্ত্রী থেকে পদত্যাগ করে দল গঠন করেছেন। এটা একটা প্রশংসার দাবিদার, এবং একথা কোনো অসত্য না যে প্রচুর অনিয়ম দুর্নীতির অভিযোগ আমরা চারপাশে পাচ্ছি, এবং এগুলো অমূলক না, এগুলো কেউ উড়িয়েও দিতে পারছে না। যখন আন্দোলন হলো, আন্দোলনের পরে বন্দোবস্ত শব্দ ছিল সবচেয়ে বহুল প্রচলিত। নতুন ধারা রাজনীতি, বাংলাদেশ 2, ইতিহাসের নতুন ধারা, এরকম অসংখ্য কথা আমরা শুনেছি। মুজিববাদের পতন হোক, সৈয়দের দোষর, এগুলো আমরা শুনছি। গত 1 মাস ধরে আমরা একটা শব্দ বেশি শুনছি, সেফ এক্সিট, সেফ এক্সিট, সেফ এক্সিট। অর্থাৎ সরকারের মধ্যে একটা বড় অংশের ধারণা বদ্ধমূল হয়েছে, আর বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না, আর বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নাই। সো পিসফুল ট্রানজিশন পাওয়ার করতে হবে, আর যদি পিসফুল ট্রানজিশন না হয় তাহলে সেফ এক্সিট নিতে হবে। এখন সেফ এক্সিটটা তো আসলে আমরা মনে করি কিভাবে নেবে, যদি আপনি ক্ষমতায় থাকা অবস্থায় অনেক দল ব্যান করেছেন, অনেক দলের কর্মীকে অ্যারেস্ট করেছেন, অনেকের বিচার করতে গিয়ে পুরোপুরি বিচার করতে পারেননি,
অসংখ্য বাড়িঘরদের ভাঙা হয়েছে, তো দায় তো এড়ানো খুব কঠিন হবে। তো সেক্ষেত্রেই তো সিনিয়র পলিটিশিয়ানদের আলোচনা করতে হবে, আলোচনার মাধ্যমে রূপরেখা তৈরি করতে হবে। সেই রূপরেখার মাধ্যমে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার হবে। 6 মাস সরকার থাকা খুব কঠিন হবে, কারণ যে সরকারকে নিয়ে সেক্রেটারিদের বক্তব্য এখনই শুরু হয়ে গেছে, সেই সরকার প্রশাসন পুলিশের উপর 6 মাস বদ্ধমূল আহ, নিয়ন্ত্রণ রেখে দেশ চালাতে পারবে, এটা খুবই অস্বাভাবিক। তো আমার কাছে মনে হয় যতদিন সামনে যাবে সরকার দুর্বল হবে। আর সরকারের ভিতরেও অনেকগুলো সরকার আছে। একটি সরকার জামাত চালায়, একটি সরকার এনসিপি চালায়, একটি সরকার জামাত বিএনপি মিলে চালায়, একটি সরকার ইউনুসেফ চালায়, একটি সরকার বিএনপি কিছুটা চালানোর চেষ্টা করে। তো সেখানে তো আসলে সঠিক সংবিধান তত্ত্ব, সঠিক রাষ্ট্রতন্ত্র, সঠিক দেশের স্বার্থ রক্ষা করে দেশ চলছে, ব্যাপারটা মোটেও তা না। সম্প্রতি সময় মাহফুজও এটা বলেছেন যে আওয়ামী লীগ নিয়ে বিএনপি তাদের নিয়োগ নিয়ে নিল, জামাত তাদের নিয়োগ নিয়ে, যখন নিয়োগ শেষ হলো তখন তারা ভোট চাওয়া শুরু করলো। তো ওই যে 17 বছরের যে অভিযোগ ছিল, মেরিটোক্রেসিকে বাদ দিয়ে ফেভারিটিজম, নিওপোটিজম এবং দলীয় ভিত্তিতে লোকজনের নিয়োগ দেওয়া হয়েছে, 1 বছর ধরে তাই হয়েছে। যেখানে যেখানে সুযোগ পেয়েছে দলীয় লোকজনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ভোট হবে কিভাবে? কারণ ওই দলীয় লোকগুলো তো স্বাভাবিকভাবেই যারা তাকে ডিসি বানিয়েছে, যারা তাকে সচিব বানিয়েছে, যারা তাকে এসপি বানিয়েছে, সেই দলের বাইরে ভোট করবে না, সেই দলের আজ্ঞাবহে ভোট করবে। তার মানে লেভেল প্লেইং ফিল্ড প্রশাসনিক ভাবে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো আমি মনে করি সেফ এক্সিট হতে পারে, হওয়াটাই উচিত। তবে একটা দল বা একটা ব্যক্তি বা একজন অ্যাডভাইজার কেন এমন কাজ করবে তার সেফ এক্সিট লাগবে? আমাদের তো সেফ এক্সিট লাগেনি, আমরা তো আছি, এখনো সাহসিকতার সাথে আছি। তো আমার মনে হয় অবশ্যই নাহিদ সাহেব একটা তাৎপর্যপূর্ণ কথা বলেছেন যে তোমরা যারা দায়িত্ব নিয়েছো তারা যদি অবহেলা করো, এই জাতি তোমাদেরকে ছাড়বে না। এটাই সারমর্মতার কথা। ধন্যবাদ। পরের আপনি বলছিলেন যে এই দেশে এ চালায় সে চালায়, অনেক গুঞ্জন আছে যে আরো কেউ বাইরে থেকেও কেউ চালায় কিনা, অন্য কোনো দেশের কথা শোনা যায়। যাই হোক, আপনি দলের কথা আসলেন যে কাকে কাকে ব্যান করতে পারে, আপনাদের উপর ব্যান করা বোধহয় হালে আবার পারি পায়নি যা মনে হচ্ছে, আপনার কি মনে হয়? দেখুন, আমাদেরকে ব্যান করার কোনো লিগাল এবং আরপিও, সন্ত্রাস বিরোধী আইন, কোনো আইনে এমন কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে নাই যেটাতে আমাদেরকে ব্যান করতে পারে। অভিযোগ সত্যতা তো অনেক পরের বিষয়। আমাদের বিরুদ্ধে একটাই অভিযোগ, অনেকের ধারণা আওয়ামী লীগ আমাদেরকে ভোট দিতে পারে। অনেকের ধারণা, যেটা এনসিপির গণ অধিকার পরিষদের একজন নেতা বললেন, জাতীয় পার্টি 100-র উপরে সিট পেয়ে যাবে। জাতীয় পার্টি কি করবে ভোটে, ইয়েট টু সি। কিন্তু যে গ্রাউন্ডে জাতীয় পার্টিকে ব্যান করার কথা বলা হচ্ছে, সম্পূর্ণ অগণতান্ত্রিক, সম্পূর্ণ স্বৈরতন্ত্রের ধারক বাহক এবং সম্পূর্ণভাবে একপেশে এবং ইমরাল এবং পলিটিক্যাল ইনস্টেবিলিটির দিকে দেশকে নিয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় জাতীয় পার্টি সম্ভাবনাময় দল, অবশ্যই আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও হবে। জাতীয় পার্টিকে ব্যান করার দাবিটা আমি করে অন্য দলগুলো তাদের সম্ভাবনাটাকে নষ্ট করে ফেলছে। তারা জাতীয় পার্টিকে অ্যান্টাগনিস্টিক করছে, সাধারণ ভোটারদেরকে অ্যান্টাগনিস্টিক করছে, এবং তারা যে নিয়ন্ত্রিত নির্বাচন করতে চায়, যে নিয়ন্ত্রিত নির্বাচনে তারা তাদের পূর্বনির্ধারিত আসন পাবে, জাতীয় পার্টি থাকলে তারা মনে করছে আসনগুলো পাবে না। ওই যে নির্বাচনকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা বিগত আমলে ছিল, সেই একই চেষ্টা বর্তমানে কিছু দল করছে। তো সেই দলগুলো গণতন্ত্রের জন্য ক্ষতিকারক অবশ্যই। আমি ছোট ছোট দু একটা পয়েন্ট দিয়ে শেষের দিকে যাব। একটা হলো যে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল টিছিল হচ্ছে, আমি এগুলো না হয় ওভারলুক করলাম, কিন্তু আপনার সাম্প্রতিক সময় বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্টে আপনি দেখেছেন যে বলা হচ্ছে যে কি শক্তিধর দুইটি দেশ মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছে আওয়ামী লীগের সঙ্গে কোনো একটা মেকানিজমের বা একটা আন্ডারস্ট্যান্ডিং এর পাশাপাশি লুইস গতকাল বিএনপি মহাসচিবের সঙ্গে দেখা করে বলেছেন যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা। একইভাবে আজকে ইন্ডিয়ার ফরেন সেক্রেটারি তিনিও বললেন যে অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। আর সেই ক্ষেত্রে বিষয়টা কোন দিকে গড়াচ্ছে, নির্বাচন যত এগিয়ে আসছে, আপনার চেয়ারম্যান জনাব জেম কাদের বলেছিলেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সর্বশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ ইস্যুতে? দেখুন, বাংলাদেশে আজকের যে পরিণতি বা আওয়ামী লীগের আজকের যে অবস্থা, এটার কারণ তো 14 সালের একটা একতরফা ভোট।
ওই একতরফা ভোটটা করতে পারার কারণেই দেশে পরবর্তী অঘটনগুলো ঘটছে এবং ইভেনচুয়ালি একটা দেশ দুর্বিষহ দীর্ঘমেয়াদী একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। সেই ক্ষেত্রে আমি তো মনে করি যে কোনো সমস্যার সমাধান একটা অংশগ্রহণমূলক ভোট, ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ ভোট। তো সেক্ষেত্রে আইনগত দিক যদি আপনি দেখেন, আওয়ামী লীগের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই। আওয়ামী লীগ দলটিকে ইমপ্লিকেট করে কোনো এফআইআর হয় নাই, কোনো তদন্ত শুরু হয়নি, কোনো চার্জশিট হয়নি। চিফ প্রসিকিউটর অফ আইসিসি বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হবে। তাহলে যে দলটির বিরুদ্ধে আপনি তদন্ত শুরু করেননি, আপনি কিন্তু আপনি ব্যান করেছেন অন দ্য গ্রাউন্ড বিচারাধীন মামলা থাকায়। আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিচারাধীন মামলা নাই, কিন্তু সরকার ব্যান করেছে বিচারাধীন মামলা বিচারাধীন থাকার সময় পর্যন্ত আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম ব্যান করা হলো। সেটাকেই আবার আত্মস্থ করে নির্বাচন কমিশনও বলল তাদের আমাদের আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে বাতিল করা হলো। কিন্তু আপনি জুডিশিয়ারি পেন্ডিং থাকা অবস্থায় কখনো কোনো কিছু ব্যান করতে পারেন না। জুডিশিয়াল ভার্ডিকের ভিত্তিতে করতে পারেন। এন্ড দেন অলসো অ্যাট দ্য রিলেভেন্ট ডেট, যেই ডেটে আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে ওই ডেটে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা নাই। তাহলে ওই টোটাল প্রসিডিংসটাই তো আমি মনে করি ভয়েড অ্যাব ইনিশিও লিগালি। দেন আপনি মনে করেন ধরে একটা ভোট হয়ে গেল, সেই ভোটের পরে জুডিশিয়ারি বলল যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। তখন যদি আওয়ামী লীগ বলে যে আমাদের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিলেন, কিন্তু মাঝখানে তো একটা ভোট হয়ে গেছে, এই ভোটে কি হবে? এই জন্য জুডিশিয়াল ভার্ডিক্ট চলে আসলে সেটা এক জিনিস, জুডিশিয়াল ভার্ডিক্ট যদি না থাকে, এক্সিকিউটিভ অর্ডার, কোয়াসি এক্সিকিউটিভ অর্ডারের ভিত্তিতে কোন দলকে ব্যান করা উচিত না, কোন দল ব্যান হবে না। ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ভোট হবে, তবে যারা অপরাধী আছে তারা ভোট করতে পারবে না অটোমেটিক্যালি। যার বিরুদ্ধে 50টা মামলা, 30টা মামলা, তার তো আসলে নমিনেশন সাবমিশন জমা দিতে পারবে না, সে তো নমিনেশন ক্যান্সেল হয়ে যাবে। কারণ তাকে এফিডেভিট করতে হবে, দেশে আসতে হবে, দীর্ঘমেয়াদী জেলে থাকতে হবে, তাকে জামিন পাইতে হবে, এই অসংখ্য ঝামেলা আছে। জেল থেকেও মামলা করা যায়, ভোট করা যায়। আমার তো মনে হয় যদি আওয়ামী লীগকে ভোট করতে দেওয়াও হয়, আওয়ামী লীগের শীর্ষ 100 জন ভোট করতে পারবে না। সো দ্যাট উইল বি উইক আওয়ামী লীগ ভোটে যাবে, তাতে কারো কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু দেশটা একটা ইনক্লুসিভ ভোট পাবে, দেশটা রক্ষা পাবে, সকল দেশ ওই নতুন সরকারকে গ্রহণ করবে, সহযোগিতা করবে। একতরফা ভোট হলে কিছু দেশ ওই সরকারকে সহযোগিতা করবে, স্বীকৃতি দেবে, কিছু বড় বড় দেশ স্বীকৃতি দেবে না। এবং কোন দেশ কিন্তু স্পষ্টত নন ইনক্লুসিভ ভোটের পক্ষ নিতে পারবে না। এটা হচ্ছে একটা বড় ইস্যু। তো আমার মনে হয় এগুলো আলোচনা হচ্ছে আস্তে আস্তে, এবং দেশের স্বার্থ কি রক্ষা হবে এটা দেখতে হবে। নেপালে কিন্তু যতবারই বিপ্লব ঘটেছে সকল দল কিন্তু ভোটে অংশগ্রহণ করেছে, যারা পালিয়ে গেছে তারাও। শ্রীলঙ্কাতেও যারা পালিয়ে গেছে তারাও এসে কিন্তু ভোটে অংশগ্রহণ করেছে, তাদের ভোটে অংশগ্রহণ করতে কোনো বাধা দেওয়া হয়নি। তবে বাংলাদেশে ক্যাজুয়ালিটিটা বেশি হয়েছে, অনেক ছাত্র মারা গেছে, সেজন্য রাগ ক্ষোভটা স্বাভাবিকভাবেই বেশি থাকাই স্বাভাবিক। তবে আমরা কি একটা দ্বন্দ্বকে 50 বছর 100 বছর ব্যাপী রাখবো, নাকি একটা সমাধানের পথে হাঁটবো? এই মুঠ গোল্ডেন মিনস অ্যাপ্রোচ তো নেওয়ার সময় চলে আসছে। সেই স্বাধীনতা চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনা কোথায় যেন একটু ম্লান ম্লান, কোথায় যেন চাপা পড়া। অনেক সময় বলে যে এই সময়টায় এসে খুব বেশি রকম আক্রান্ত হচ্ছে। জাতীয় পার্টির অবস্থান কি আপনাদের? সেই অনুযায়ী যতটুকু আক্রান্ত হয়েছে সেই অনুযায়ী জাতীয় পার্টির উভয় বিবৃতি, বক্তৃতা বা অবস্থান, বা সর্বশেষ আপনাদের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আপনারা কি কিছু কাজ করছেন কিনা, আপনারা কি ভাবছেন, জনগণের সামনে আপনাদের অবস্থানটা জনগণের সামনে কি হবে? জাতীয় পার্টি সম্পূর্ণরূপে একটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। মুক্তিযোদ্ধাদের অপমান, মুক্তিযুদ্ধের অপমান, 71-এর অপমান জাতীয় পার্টি তীব্রভাবে নিন্দা জানায়। এবং 71 মঞ্চ করে যে মঞ্চটি করা হয়েছিল, সেই মঞ্চে মপকারীকে বাদ দিয়ে বক্তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের অ্যারেস্ট করা হয়েছে। জিএম তাদের নিজেও দুদিন আগে এই হীনকাণ্ডের তীব্র প্রতিবাদ করেছিলেন। তো আমরা মুক্তিযোদ্ধাদের অসম্মান হতে দিব না, এটা আমাদের 1000 বছরের বড় অর্জন। এবং যারা মুক্তিযুদ্ধকে অসম্মান করবে, আমরা মনে করি জনগণ এটা মেনে নেবে না, জনগণ এটা পছন্দ করবে না। তো আমার মনে হয় দেশটা সব দুভাগে ভাগ হয়ে যাবে, এক ভাগ পুরো 71, এক ভাগ এন্টি 71। জাতীয় পার্টি অবশ্যই পুরো 71-এর দিকেই থাকবে।
সেখানে আমি সর্বশেষ টপিক একটা আপনার প্রতিক্রিয়া জেনে, সারা দেশে খুব আলোচনা হয়, সেটা হলো করিডোর নিয়ে অনেক আলাপ হয়েছে। গত সপ্তাহে আগের সপ্তাহে ইন্টারন্যাশনাল পত্রপত্রিকা মিডিয়া হয়েছে, নিউজ হয়েছে যে আমেরিকা আমাদের বেঙ্গলে তার অবস্থান চায়, সামরিক অবস্থান, চীনকে মোকাবেলা করার জন্য এবং অন্যান্য দিক চিন্তা করে, এবং সেটার জন্য ঢাকায় মিটিংও হয়েছে। তার বাইরে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে নানান প্রসঙ্গ উঠছে, খাগড়াছড়িতে আনস্টেবিলিটি, সেদিকে আরাকান আর্মি নিয়ে বিভিন্ন কথাবার্তা। আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত রাখার দিক থেকে জাতীয় পার্টি কিভাবে দেখছে? আমরা কি কোনো হুমকির মুখে আছি? কি অবস্থা মনে করেন আপনি? আমরা এই মতামতটা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। সেমাইতে পাটোয়ারি। একটি ছোট এবং তুলনামূলক দরিদ্র দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে সুপার পাওয়ারদের যে পরিমাণ ইনভলভমেন্ট, যে পরিমাণ প্রেজেন্ট, এটি আশ্চর্যজনক। একটি কারণ হচ্ছে বাংলাদেশ ভারত দ্বারা পরিবেষ্টিত। স্বাভাবিকভাবেই ভারত বিদ্বেষী দেশগুলো চাবে বাংলাদেশ তীব্র ভারত বিরোধী হয়ে থাকুক। এটা ভারতের জন্য একটা তীব্র অ্যানায়েন্সের শিকার, ভারতের জন্য তীব্র অ্যানায়েন্সের কারণ হবে, তার ডিফেন্সের প্রবলেম হবে। তো তারা এই বিষয়ে অবশ্যই বাংলাদেশে প্রচুর ইনভেস্ট করে, তারা এই বিষয়ে অবশ্যই বাংলাদেশে প্রচুর লিঙ্কেজ মেনটেন করে। আরেকটা হচ্ছে এখানে চায়না কতটুকু স্ট্রং। অবশ্যই আমেরিকা চাবে না বাংলাদেশে চায়না স্ট্রং হোক, আবার চায়না ইন্ডিয়া চাবে না বাংলাদেশে আমেরিকান কোনো মিলিটারি বেস হোক অথবা করিডোর হোক, আমার ধারণা। এবং এক্ষেত্রে বহুবার এরকম ট্রাই আমেরিকা আগেও করেছে। তো আমার মনে হয় বর্তমান সরকারও সেরকম একটা করিডোরের চিন্তা করেছিল, কিন্তু সেনাপ্রধান তো স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই ধরনের করিডোর নির্বাচিত সরকার দেবে। বর্তমান সরকার এমন কিছু করবে না যেটা দেশকে 20-30 বছরের জন্য বাইন্ডিংসে ফেলবে, কিন্তু তারা থাকবে না কিছুদিন পরে। যদিও আমরা আশঙ্কা করছি কিছু নন ডিসক্লোজার ক্লজ দিয়ে চুক্তি হয়েছে, এনডিসি ক্লজ চুক্তি হয়েছে, যেটি অসাংবিধানিক, যেটি অবশ্যই ট্রান্সপারেন্ট না, এবং একটি অন্তর্বর্তী সরকার এই ধরনের চুক্তি করতে পারে না। তো আমি মনে করি যদি বাংলাদেশে কোনো সরকার বা কোনো ব্যক্তি এই ধরনের পদক্ষেপ নেয়, এটা দীর্ঘমেয়াদী দ্বন্দ্বকে বাড়িয়ে দিবে। যখনই আপনি করিডোর দিবেন বাংলাদেশে, তখনই সেটা মায়ানমারের একটা পক্ষকে আপনি দিবেন, আর একটি পক্ষ কিন্তু তখন সেখানে আমাদের এগেনস্টে চলে যাবে। তো আমরা কেন মায়ানমারের যুদ্ধে নিজেকে জড়াবো? বর্তমান সরকার ইতিমধ্যে রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়া সুরক্ষা রাখতে পারেনি। অসংখ্য রোহিঙ্গা কাঁটাতারের বেড়া কেটে বের হয়ে চলে গেছে। 700-র উপরে সিসি ক্যামেরা নষ্ট হয়ে গেছে। একটি সরকার রোহিঙ্গা ক্যাম্পেরই নিয়ন্ত্রণ রাখতে পারছে না। করিডোর দেওয়ার মতো, স্পেস দেওয়ার মতো, মিলিটারি বেস দেওয়ার মতো এই ধরনের সিদ্ধান্ত অবশ্যই এই সরকারের চিন্তা করা কোনোভাবেই ঠিক হবে না, এবং এটা বাংলাদেশকে দীর্ঘমেয়াদী জিও পলিটিক্যাল ঝুঁকিতে ফেলবে। বাংলাদেশ ভারত, রাশিয়া, চায়না এবং আমেরিকার মধ্যে সমন্বয় করে বেশ ভালোই ছিল। ওই সমন্বয়ের মধ্যেই আমাদের থাকতে হবে। কোনো একটি দিকে সম্পূর্ণ হেলে গেলে বাকিরা আমাদেরকে তখন ছিবড়ে খেয়ে ফেলবে। তো এই যে বড় বড় মাছগুলো যেন ছোট মাছকে না খায়, এই জন্য এই ভারসাম্য নীতি, ভ্যালিস ফর নান, লাভ ফর অল, ফ্রেন্ডশিপ ফর অল, সিম্পল থিওরি আমাদের রাখতে হবে। যার দ্বারা আমার ইকোনমি হবে তার দ্বারা ইকোনমি, যার দ্বারা আমাদের ফরেন রেমিটেন্স আসবে রেমিটেন্স, কিন্তু কোন দেশের মিলিটারি পারপাস আমরা যেন সার্ভ না করি বা এমন কোনো পদক্ষেপ না নেই সেটি আরেকটি দেশ মিলিটারি ওয়াইজ ঝুঁকিপূর্ণ নিজেকে মনে করে। যখনই আরেকটি দেশ সুপার পাওয়ার, সে চায়না হোক, ইন্ডিয়া হোক, রাশিয়া হোক, তারা মনে করবে বাংলাদেশ এমন কিছু করছে যেটা তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যাচ্ছে, তখন তারা অবভিয়াসলি বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখবে না এবং শত্রু হবে, এনিমি স্টেট ঘোষণা করবে। জি, ধন্যবাদ। একটু যোগ করতেই হয়, আমাদের বৃহৎ বেঙ্গলে যেটা আমেরিকান অবস্থান আগ্রহ দেখাচ্ছে চাচ্ছে, এবং আপনার আমাদের পোর্ট বিনা টেন্ডারে আমেরিকান একটা কোম্পানিতে দেওয়া হচ্ছে, এই বিষয়ে জাতীয় পার্টির কোনো স্টেটমেন্ট আমরা দেখতে পাই না, বা সরকার মানে জাতীয় পার্টি কিভাবে দেখছে এই ধরনের কোনো আনুষ্ঠানিক আমরা কোনো বক্তব্য দেখতে পাই না। মানে আসলে একটা পোর্ট হ্যান্ডলিং এর জন্য ইফিসিয়েন্ট একটা গুরুত্ব দেওয়া যেতে পারে, এটা আমি অন্যায় কিছু দেখি না। তবে যেহেতু এর সাথে সেন্ট মার্টিন নিয়ে একটা তত্ত্ব আছে, ডিপেস্টের একটা তত্ত্ব আছে, বার্মা একটা তত্ত্ব আছে, তখন একটা অনেকে সন্দেহের চোখে দেখছে। সরকারের উচিত এই সমস্ত চুক্তিগুলো পক্ষে বিপক্ষে ওপেন ডায়ালগ করা, সবাইকে বিষয়টি জানানো, কোনটি দেশের স্বার্থে হচ্ছে, কোনটি দেশের স্বার্থে হচ্ছে না। অলসো এই গভর্নমেন্ট দেশের স্বার্থ বা স্বার্থবিরোধী কোনো কাজই খুব বেশি কিছু করা উচিত না, কারণ তাদের মেয়াদটা খুব স্বল্প। এই স্বল্প মেয়াদে তাদের একটি ভোট দিয়ে, ট্রানজিশনাল একটা গভর্নমেন্টকে দিয়ে, সেই গভর্নমেন্টের হাতে এই ডিসপুটেড পলিটিক্যাল ইস্যুগুলো
ছেড়ে দেওয়া উচিত। তো আমরা মনে করি পোর্ট দেওয়াটা অন্যায় কিছু না, যদি পোর্ট এখন আমাদের আগের থেকে বেটার সার্ভিস ডেলিভারি দিয়ে থাকে। তো সেটা ইয়েট টু সি, ইয়েট টু কমেন্ট। এটা একটা কমার্শিয়াল ব্যাপার, কমার্শিয়াল কন্ট্রাক্ট, এটার মধ্যে মিলিটারি কিছু আছে এমনটা আমরা এখনো পাইনি বা জানি না। যদি কখনো জানি তখন আমরা অবশ্যই মন্তব্য করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ জাতীয় পার্টির মহাসচিব জনাব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। অনেক অনেক শুভেচ্ছা আবারও আমাদের দর্শকের পক্ষ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনাকে ধন্যবাদ।